G7 সম্মেলনের আগে প্রধানমন্ত্রী মোদি এমন কোন গোপন চাল খেলতে চলেছেন যার গন্ধ পাওয়া মাত্রই বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলো কাঁপতে শুরু করেছে। সাইপ্রাসের মাটিতে দাঁড়িয়ে তুর্কি এবং পাকিস্তানের জন্য এমন এক চক্রব্যূহ তৈরি হচ্ছে যার কোনো ভেদ খুঁজে পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়বে। একটা ছোট্ট দ্বীপে হঠাৎ করে মোদির বিমান অবতরণ করবে আর তারপরই গোটা ইউরোপ জুড়ে শুরু হবে তোলপাড়। সেই সাথে তুর্কির বিরুদ্ধে কি সেই বিস্ময়কর গ্রিস এবং আর্মেনিয়া প্ল্যান। তো বন্ধুরা, এবারে G7 সম্মেলন কানাডায় 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হতে চলেছে। সেই সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার আগে প্রধানমন্ত্রী মোদির একটা কৌশলগত পদক্ষেপ হবে সাইপ্রাসের মাটিতে, এবং এটা কোনো সাধারণ কূটনৈতিক সফর নয়, এটা হলো ভূ রাজনীতির দাবার ছকে ভারতের এমন এক মারাত্মক চাল যা তুর্কি এবং তার চেলা পাকিস্তানের ঘরে আগুন ধরিয়ে দেবে। কিন্তু আপনি ভাবতেই পারেন সাইপ্রাসি কেন? এত দেশের মধ্যে সাইপ্রাসি বা এত গুরুত্বপূর্ণ হলো কিভাবে? এই প্রশ্ন যতটা বড় তার উত্তর তার থেকেও বড় এবং বিস্ময়কর। কেননা 2026 সালের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন 2026 পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্সি থাকবে সাইপ্রাসের হাতে। এর অর্থ ভারতের কাছে ইউরোপের মাটিতে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার, নিজের মতামত জোরের সঙ্গে তুলে ধরার এবং নিজের এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সোনালী সুযোগ। এবং প্রধানমন্ত্রী মোদি, যিনি জিও পলিটিক্সের দুর্দান্ত একজন খেলোয়াড়, সেক্ষেত্রে তিনি এই সুযোগ হাতছাড়া করবেন না। এই সফর হচ্ছে ভারতের ইউরোপে বাড়তে থাকা ভূমিকায় একটা জীবন্ত প্রমাণ, এমন একটা পদক্ষেপ যা ভারত ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ককে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে এবং এই সফর ইতিহাসও সৃষ্টি করেছে। মনে করুন, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 1983 সালে সাইপ্রাস গিয়েছিলেন এবং তারপর 2002 সালে ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী স্যার সাইপ্রাস যাত্রা করেছিলেন এবং এবার 23 বছর পর আবার কোন ভারতীয় প্রধানমন্ত্রী সাইপ্রাসের মাটিতে পা রাখতে চলেছেন। এই দীর্ঘ ব্যবধানের পরেই সফর নিজেই একটা বড় বার্তা। তো সাইপ্রাস এখন আর ভারতের বিদেশ নীতিতে কোনো ছোট দেশ নয়, বরং একটা কেন্দ্রীয় খেলোয়াড় এবং একজন গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র সেই ইস্টার্ন মেডিটেরেনিয়ান অঞ্চলে, যেখানে এখন ভূরাজনীতির আগুন দাউ দাউ করে জ্বলছে। সেখানে মোদির এই পদক্ষেপ তুর্কির বিরুদ্ধে একটা সরাসরি জ্বলন্ত এবং নির্লজ্জ জবাব। হ্যাঁ, সেই তুর্কি যে ভারতের বিরুদ্ধে হাতিয়ার দিচ্ছে, বিভিন্ন সংঘর্ষে পাকিস্তানকে সক্রিয়ভাবে সহায়তা করে চলেছে। এইবার হিসেব মেটানোর সময় এসে গেছে এবং মোদির এই সফর সেই পাল্টা কূটনৈতিক যুদ্ধে একটা চূড়ান্ত সূচনা। বন্ধুরা, সাইপ্রাস এবং তুর্কির বিবাদ কোনো আজকের ব্যাপার নয়, এটা 1974 সাল থেকে জ্বলতে থাকা একটা ভয়ঙ্কর আগুন। এটা বিশ্বাসঘাতকতার গল্প, এটা আন্তর্জাতিক আইনকে নগ্ন হয়ে পরিচালিত করার ইতিহাস। 1974 সালের সেই কালো বছর যখন কোনো উস্কানি ছাড়াই তুর্কি সেনাবাহিনী সাইপ্রাসে হামলা চালায় এবং উত্তর সাইপ্রাসের প্রায় 36% ভূখণ্ড অবৈধভাবে দখল করে নেয়। এই বর্বর হামলায় হাজার হাজার নিরীহ সাইপ্রিয়াট নাগরিক নিহত হন এবং 2 লক্ষেরও বেশি গ্রিক সাইপ্রিয়ট নিজেদের দেশেই রিফিউজি হয়ে যান আর তাদের ঘর, জমি, দোকান সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এক সময়ের মনোরম পর্যটন কেন্দ্র ভরসা, যেটা ফেমাগুস্তা নামেও পরিচিত, তো আজকে তুর্কির সেই অবৈধ দখলের ফলে যা পরিণত হয়েছে একটা ভুতুড়ে শহরে। এবং এই দখলকে বৈধ রূপ দেওয়ার জন্য নিজের চুরি ঢাকতে তুর্কি সেখানে দাঁড় করিয়ে দেয় একটা পুতুল সরকার, যার নাম তারা গর্ব করে বলে টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। কিন্তু তুর্কি ছাড়া বিশ্বের কোনো দেশ টিআরএনসি কে স্বীকৃতি দেয়নি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমেরিকা হোক বা ইউরোপের শক্তিধর রাষ্ট্রগুলো, এমনকি হোক বা জাতিসংঘ, তাদের সবাই একে একটা অবৈধ দখল এবং অবৈধ শাসন বলেই মনে করে। জাতিসংঘ সবসময় সাইপ্রাসের পাশে থেকেছে। ইউনাইটেড নেশনের অবস্থান একেবারে স্পষ্ট, সাইপ্রাস এক এবং অভিন্ন এবং তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্পূর্ণ সম্মান থাকা উচিত। ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজলিউশন 541/1983 এবং রেজলিউশন 550/1984 তুর্কির টিআরএনসি ঘোষণা অবৈধ এবং বিচ্ছিন্নতাবাদী বলে ঘোষণা করেছিল এবং তুর্কিকে কড়া ধমকও দিয়েছিল এবং এই কূটনৈতিক চাপ 2025 সালেও অব্যাহত। সর্বশেষ ইউএন রেজলিউশন 2771
30 জানুয়ারি 2025-এ একসরভাবে পাশ হয়েছে এবং এই রেজলিউশনে আবারও সাইপ্রাসের ঐক্য, শান্তিপূর্ণ সমাধান এবং দ্বি-সাম্প্রদায়িক দ্বিখণ্ডিত ফেডারেশন গঠনের কথা বলা হয়েছে। তো এই রেজলিউশন অনুযায়ী ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্স ইন সাইপ্রাসের ম্যান্ডেটও 31 জানুয়ারি 2026 পর্যন্ত বাড়ানো হয়েছে। অর্থ একেবারে পরিষ্কার, তুর্কির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত এবং সেটা থামছে না। আর এখানেই আসে অখণ্ড সাইপ্রাসের ইস্যু, একটা একত্রিত সাইপ্রাসের স্বপ্ন যেখান থেকে অবৈধ বিদেশি দখলের এক বিন্দু অস্তিত্ব থাকবে না। ভারত এই দর্শনের, এই অখণ্ড সাইপ্রাস ভাবনার জোরালো সমর্থক এবং সে বরাবর বলে এসছে যে এই জটিল সমস্যার সমাধান জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী হওয়া উচিত। বন্ধুরা, ভারত এবং সাইপ্রাসের সম্পর্ক কোনো আজকের কাগুজে মৈত্রী নয়, এটা দশকের পর দশক ধরে তৈরি হওয়া একটা পরীক্ষিত এবং দৃঢ় বন্ধুত্ব। এই দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক 10 ফেব্রুয়ারি 1962 সালে স্থাপিত হয়েছিল এবং তখন থেকে আজ অবধি এই সম্পর্ক শুধু গভীর হয়েছে, অটুট হয়েছে। ভারতের পাশে দাঁড়িয়েছে বারবার। ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের স্থায়ী সদস্য পদের দাবি হোক কিংবা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে প্রবেশের প্রচেষ্টা, তো সাইপ্রাস সর্বদা ভারতের সমর্থনে। 1998 সালে ভারতের পোখরান পারমাণবিক পরীক্ষার পর যখন বহু দেশ ভারতকে স্যাংশনে জর্জরিত করেছিল, তখনও সাইপ্রাস ভারতের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল। ভারতও বন্ধুত্ব বজায় রাখতে জানে। ভারত সাইপ্রাসের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতার জোরালো সমর্থক। সর্বদা ইউএনের প্রস্তাব অনুসারে সমস্যার সমাধান দাবি করে এসছে এবং এই সম্পর্ক এখন কেবল কথায় নয়, বাস্তবে এবং কর্মক্ষেত্রেও প্রমাণিত হচ্ছে। ডিসেম্বর 2022-এ ভারত এবং সাইপ্রাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ডিফেন্স এবং মিলিটারি সহযোগিতা সংক্রান্ত এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও সাইপ্রাস ভারতের নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সেও সদস্য পদ গ্রহণ করেছে। এটা প্রমাণ করে যে দুই দেশ শুধু আজকের জন্য নয়, বরং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলাতেও একসাথে কাজ করছে। এবং এই গল্পে গ্রিসের যোগসূত্রও দারুণ গুরুত্বপূর্ণ। ভারত শুধু সাইপ্রাসের সঙ্গে নয়, বরং তুর্কির আরো এক প্রতিবেশী এবং শত্রু গ্রিসের সঙ্গেও একটা নতুন মাত্রার কৌশলগত সম্পর্ক গড়ে তুলছে। আগস্ট 2023-এ প্রধানমন্ত্রী মোদী গ্রিস যাত্রায় যান এবং সেই সময় 40 বছর পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী গ্রিসে পা রাখেন। তো তুর্কির জন্য এটা ছিল সবচেয়ে বড় মাথা ব্যথা। ভারত গ্রিস ডিফেন্স কোঅপারেশন দ্রুত গতিতে বাড়ছে। দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ। সবচাইতে বড় কথা, দুই দেশ আঞ্চলিক নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং সংযোগের মতো ইস্যুতে একমত। গ্রিস ভারতের অপারেশন সিঁদুরের সময় রাফায়েল জেটের ট্যাকটিক্স এবং আঘাত ক্ষমতার তথ্য চেয়েছে, যেন প্রয়োজনে তুর্কিকে জবাব দিতে পারে। এর অর্থ একেবারে পরিষ্কার, তুর্কি এখন চারিদিক দিয়ে ঘেরাও হয়ে পড়েছে এবং এই ঘেরাওয়ে অগ্রণী নেতৃত্ব আছে ভারতের কৌশল এখন একদম স্পষ্ট। ওই তুর্কির চারপাশে যারা বিরক্ত, সেই সাইপ্রাস, গ্রিস, আর্মেনিয়া, তাদের সঙ্গে লৌহ কঠিন মিত্রতা গড়ো, এক ঘরে করে দাও তুর্কিকে। সাইপ্রাসকে ঘিরে ভারত শুধু ইউরোপীয় ইউনিয়নের নীতিতে প্রভাব ফেলবে না, বরং এদের বাণিজ্যিক এবং কৌশলগত স্বার্থকেও শক্তিশালী করবে। এই পদক্ষেপ ভারতের জন্য ইউরোপের দরজা আরো বড় করে খোলার মতো। এবং এই গল্প এখানেই শেষ নয়। G7 সম্মেলন শেষে প্রধানমন্ত্রী মোদী যাবেন ক্রোয়েশিয়া, যে ইউরোপীয় ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ সদস্য রাষ্ট্র। তো ক্রোয়েশিয়ায় সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী। এই সফর প্রমাণ করে ভারত ইউরোপে নিজের অবস্থান কতটা গভীরভাবে এবং কৌশলগতভাবে মজবুত করছে। আর মনে আছে তো ইউরোপ ইকোনমিক করিডোরের সেই মহৎ স্বপ্ন? সাইপ্রাস তার ভৌগোলিক অবস্থানের কারণে এই প্রকল্পে একটা গুরুত্বপূর্ণ ট্রান্সশিপমেন্ট হাব হতে পারে। তো মোদী সফরে এই প্রকল্পেও নতুন দিগন্ত খুলতে পারে, যার ফলে ভারতের ইউরোপগামী বাণিজ্য আরো সহজ, দ্রুত এবং সমৃদ্ধ হবে। এই ইকোনমিক করিডোর চীনের BRI প্রকল্পের অন্যতম শক্তিশালী পাল্টা জবাব হবে। তো সব মিলিয়ে এটা হলো মোদী ডক্ট্রিনের প্রকৃত প্রভাব এবং তার বাস্তব শক্তি। ভারত এখন আর শুধু নিজের প্রতিবেশী দেশগুলোতেই সীমাবদ্ধ নয়, বরং গ্লোবাল পার্টনারদের
সঙ্গে হাত মিলিয়ে নতুন জোট গঠন করে নিজের জাতীয় স্বার্থ রক্ষায় এবং শত্রুদের মুখোশ টেনে খুলে দিতে একেবারে চমকে দেওয়া কৌশলগত সমীকরণ তৈরি করে চলেছে। তো বন্ধুরা, একজন ভারতীয় হিসাবে এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই লিখুন কমেন্টে, এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।